শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com ফেসবুক পেজে নিয়মিত লাইভ প্রোগ্রাম শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক শামীম হোসেন রয়েছে আপনাদের সাথে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্পেশাল একজন গেস্ট। আপনারা তো জানেন যে এই physionews24.com এর লাইভ প্রোগ্রামগুলো যখনই শুরু হলো শামিমস লাইভ, তখন থেকেই আমরা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে আমাদের অতিথিদের যুক্ত করছিলাম। কিন্তু তারা সবাই ছিল বাঙালি অথবা বাংলাদেশি। তো আজকে থেকে আমরা শুরু করলাম একটু ভিন্ন মাত্রায়। সেগুলো আজকে থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন চিকিৎসকগণ, শুধু চিকিৎসকগণই নন, অথবা বিভিন্ন পেশাজীবীরা। আর তারই ধারাবাহিকতায় আজকে প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ব্যাঙ্গালোর শহর থেকে ডক্টর সুরঞ্জন দাস। ডক্টর সুরঞ্জন দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিওনিউজ পক্ষ থেকে। ধন্যবাদ। জি, আর যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন তাদের সকলকে আবারও মনে করিয়ে দিই, আপনারা আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো মতামত, কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান। তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো এবং সেগুলো পড়ে আমরা জানতে পারবো আসলে আপনারা কি জানতে চাচ্ছেন বা আপনাদের মতামতগুলো কি। আর আবারও মনে করিয়ে দিই আজকের আমাদের টপিক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাসায় বসে অফিস, যে ভুলগুলো করবেন না। আসলে ভুল থেকেই কিন্তু আমরা শিখি। এই যে দেখুন, আমরা কিন্তু কিছুদিন আগেও আমাদের কাছে অফিস মানে ছিল সকাল 9টা থেকে 5টা, বাসার বাইরে যাওয়া, অফিসে যাওয়া। কিন্তু আমরা বাঙালিরা কিন্তু এখন নতুন একটি অভিজ্ঞতার সামনে চলে আসছি, নতুন একটি অভিজ্ঞতা নিচ্ছি। সেটি হলো আমরা এখন বাসায় বসে অফিস করি। কিন্তু এটি যেরকম খুব আরামের, খুব মজার, আমাকে যেতে হচ্ছে না, আমি বাসায় বসেই সব কাজ করতে পারছি, কিন্তু এটি আমাদের অনেক সমস্যা তৈরি করছে। আমরা প্রথমেই একটি নতুন জিনিসকে নিয়ে কিন্তু প্রথমে সমস্যাগুলো ধরতে পারি না, যত সময় যায় আমরা সেগুলো সমস্যাগুলো সামনে চলে আসে। তাই আজকে আমরা সেই কি ধরনের সমস্যা হতে পারে এবং সেই সমস্যাগুলো থেকে দূরে থাকার জন্য কি করণীয় সেগুলো নিয়ে জানবো। আর সাথে জানবো আমাদের আজকের অতিথি সম্পর্কে। আমরা জানবো অতিথি যেখানে আছেন সেখানকার করোনা সিচুয়েশন নিয়ে, যেহেতু আমরা এখন আসলে খুব ভালো অবস্থায় নেই সারা পৃথিবী। তো সকলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। জি ডক্টর সুরঞ্জন, আপনারা প্রথমেই আসলে আমাদের অতিথিদেরকে জানাতে চাচ্ছিলাম আপনার সম্পর্কে, আপনি এই মুহূর্তে কি করছেন এবং আপনার কর্মজীবন সম্পর্কে। আচ্ছা, আমি যদিও আছি কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে, আমি বাঙালি। আমি পশ্চিমবঙ্গের বর্ধমানের অধিবাসী। আলাদা আলাদা জায়গায় কাজ করেছি, গত 2 বছর আগে অবধি পশ্চিমবঙ্গেই ছিলাম। আপাতত 2 বছর আগে আমি ব্যাঙ্গালোরে এসেছি, ওখানেও পড়াতাম, এখানেও পড়াচ্ছি, ওখানেও পেশেন্ট দেখতাম, এখানেও পেশেন্ট দেখছি। তার সাথে সাথে এখানে চলে আসার আরেকটা কারণ হচ্ছে আমি পড়াশুনোও করছি। আমি এখানে পিএইচডি করছি ফিজিওথেরাপিতে, ড্রাই নিডলিং নিয়ে। তার সঙ্গে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, গার্ডেন সিটি ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর। আর এর সঙ্গে অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে আমি যুক্ত পেশেন্ট দেখার জন্য। তো এই বর্তমানে আমার পরিচয়। আর পশ্চিমবঙ্গে যখন ছিলাম 2016-তে আমি বাংলাদেশেও গেছি, ঢাকাতে গেছি, এবং ওখানকার আতিথেয়তা তো সারা ভারতের লোক যারাই বাংলাদেশে গেছে তারাই সে কথা বলে। সেই আতিথেয়তায় মুগ্ধ। শামীম ভাইয়ের সঙ্গে আমার সেখানেই দেখা। আরো শামীম ভাইয়ের সঙ্গে যারা আছেন বন্ধু বান্ধব, শান্তনু আমাকে নিয়ে গেছিলেন। তো সেই বাংলাদেশের স্মৃতি এখনো মনের মধ্যে অমলিন। এখন করোনার কথা জানতে চাইলেন, তাই না? তো করোনায় কোনো দেশই ভালো নেই, আমাদের দেশেরও একই অবস্থা। আমি আজকের আপডেট হচ্ছে পুরো ভারতে মোটামুটি 16,000-এর বেশি পেশেন্ট করোনায় আক্রান্ত হয়েছেন এবং 500-র উপর মারা গেছেন। 16,000 অ্যাক্টিভ পেশেন্ট। এবার ভারতে তো অনেকগুলো রাজ্য, কোন রাজ্য এগুলোকে ভালো করে ধরে রাখতে পেরেছে, কন্ট্রোল করতে পেরেছে, আর কোন রাজ্য পারেনি। তো মানে মহারাষ্ট্রের মতো রাজ্য যেখানে প্রায় 3,000-এর ওপর পেশেন্ট, আর কিছু কিছু রাজ্য যেমন কেরলে পেশেন্ট কম হয়েছে, পশ্চিমবঙ্গে অনেকখানি কন্ট্রোলে আছে বলে শুনতে পাই। মানে সবই সেকেন্ড হ্যান্ড নিউজ, বাড়ির লোকেরা ফোনে যা বলেন আর ইন্টারনেট বা খবরের কাগজ থেকে যা জানতে পাই, এরকম। তো কেউই খুব সুখে আছে বলে মনে হয় না। সবাই যারা করোনায় আক্রান্ত নয় তারাও অনেকটা ভয়ে ভয়েই আছে। আমি যেরকম খুব দরকার ছাড়া গত 3-4 সপ্তাহ বাড়ি থেকে বেরোইনি,
তো এই অবস্থা আর কি। সেটি আসলে আমরাও এই মুহূর্তে ঢাকায় যারা আছি বা বাংলাদেশে যারা আছি, আমরাও আসলে এই মুহূর্তে সবাই বাসায় আছি। আমরা জানি সারা পৃথিবীর অবস্থায় কিছুটা সংকটাপন্ন, আসলে আমরা অনেকেই চিন্তিত। এখন আসলে হয়তো আমাদের দেশগুলোতে ওই অর্থে ইউরোপের কান্ট্রিগুলোর মতো অনেক মানুষ মারা যাচ্ছে না, কিন্তু তারপর আমরা আশঙ্কা মুক্ত নেই, আমরা জানি না সামনে আমাদের কি হয়। আর তারপরে আমরা আমাদের এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা চাচ্ছি আমাদের এই প্ল্যাটফর্মটি দ্বারা কিছু মানুষ স্বাস্থ্য সচেতন হোক, কিছু মানুষ স্বাস্থ্য সম্পর্কে কিছু জিনিস জানুক। আর বিশেষ করে আমরা যারা ফিজিওথেরাপি চিকিৎসক রয়েছি, আমরা জানি ফিজিওথেরাপি সম্পর্কে অনেকেই জানেন না বা অনেক ভুল ধারণা রয়েছে। তো আমরা চাচ্ছি সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছাক, আপনারা জানতে পারেন যে সঠিক তথ্যগুলো আসলে কি। তো আমরা আসলে যেটি জানতে চাচ্ছিলাম যে আজকে তো আমাদের বিষয় বাসায় বসে অফিস যে সকল ভুলগুলো করবেন না। এখানে আসলে বাসায় বসে অফিস করতে তো অনেকেরই ভালো লাগছে, কিন্তু আসলে কি ভুল হচ্ছে এখানে বা কি জিনিসগুলো আসলে করা নিষেধ করতে বলা হচ্ছে? হ্যাঁ, যারা সবাই তো বাসায় বসে অফিস করতে পারছেন না, কেউ কেউ করছেন। বেশিরভাগই যারা কম্পিউটার জাতীয় জিনিসে কাজকর্ম করেন, কম্পিউটারে বা হয়তো কারোর কারোর ল্যাপটপে, কারোর কারোর মোবাইলেও কিছু কাজ হয়ে যায়। আমাদের এখানেও একটা মানে কিছু লোক যারা এরকম কাজ করতে পারেন, তারা কখনো সখনো এই সুবিধাটা পেতেন, যারা বাসায় বসেই কাজকর্ম করে ফেলতেন। তো আমরা মনে মনে তাদের প্রতি একটুখানি ঈর্ষাই করতাম যে বাড়িতে থেকে কাজ হয়ে গেল, অফিসে যেতে হলো না। তো এইবারে করোনার অসুবিধে হওয়ার পরে প্রত্যেকেরই মানে যাদের পক্ষে সম্ভব তারা সবাই বাসায় থেকে কাজ করছে। তো এতে আপাত দৃষ্টিতে মনে হওয়া স্বাভাবিক যে তাহলে তো তার পরিশ্রম কম হয়ে গেল, তাহলে তার কাজটা অনেকখানি সহজ হয়ে গেল। কিন্তু কিছু অসুবিধে হয়। প্রথম অসুবিধে হচ্ছে যে আমরা অফিসে যেভাবে বসি বা অফিসে আমাদের যে শারীরিক ভঙ্গিমা পশ্চার থাকে, সেইটা বাড়িতে হওয়া একটু অস্বাভাবিক। আমাদের বাসার মধ্যে হয়তো সেই রকম অফিসের মতো স্পেস নেই, জায়গা নেই, বানিয়ে নিতে হয় অনেক সময় টুলের ওপর, অনেক সময় বিছানায় বসে, অনেক সময় চেয়ারের ওপর বসে কোলের ওপর ল্যাপটপ রেখে আমরা কাজ করি। কেউ হয়তো ডাইনিং টেবিলটা পেলেন। তো অফিসের কাজকর্মের যে জায়গাটা, সেটা তো কাজের জন্য বানানো। আমাদের বাসায় সেই ফেসিলিটিটা হয়তো অনেকটা পাওয়া যায়। এবার 1 ঘন্টা 2 ঘন্টা বসলে কোনো অসুবিধে হয় না, কিন্তু আমাদের সারাদিনের যে কাজ, 6 থেকে 8 ঘন্টার যে কাজ, সেটা যদি ভুলভাবে বসে কেউ যদি 2 দিন 5 দিন 10 দিন বসে এই কাজগুলো করে, তাহলে তার কোমরে ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা সব থেকে বেশি হওয়ার হওয়ার পসিবিলিটিটা, চান্সটা খুব বেড়ে যায়। তো এই হচ্ছে অসুবিধে। পরের অসুবিধে হচ্ছে যে আমরা যখন অফিসে যাই, অফিসে যাওয়া এবং আসা এর সময়টা মোটামুটি নির্ধারিত যে এতক্ষণ আমরা অফিসে থাকবো। বাসায় থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হয়তো অফিস সময়ে শুরু করতে পারি না, সময়ে শেষও করতে পারি না। আমি এরকম অনেক বন্ধু বান্ধবকে দেখছি যারা হয়তো অফিসে 8 ঘন্টা কাজ করতো, বাসায় কিছু না হলেও 12 ঘন্টা তাকে কাজ করতে হচ্ছে। আরেকটা কারণ আছে যে অফিসে হয়তো যার সঙ্গে আমি মুখোমুখি বসে কোঅর্ডিনেশন করে কাজ করে নিতাম, এখন আমাকে 3 বার 4 বার তাকে ফোন করতে হচ্ছে, গ্রুপের মধ্যে কল করতে হচ্ছে। এরকম করে কাজের প্রোডাক্টিভিটিটা কমে যায় এবং কাজ করার এফোর্টটা বেড়ে যায়। তো এই ধরনের অসুবিধে বলতে এই ধরনের অসুবিধে মেইনলি 1 নম্বর হচ্ছে আর্গোনমিক, 2 নম্বর হচ্ছে যে কমিউনিকেশন। এই এই 2 ধরনের অসুবিধার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। জি, সেক্ষেত্রে যে আর্গোনমিক্স নিয়ে আপনি যেটি বলছিলেন, যে আসলে পজিশন অথবা অন্যান্য জিনিসগুলো ঠিক থাকে না, যেটি আসলে অফিসে হয়তো আমাদের রেগুলার যে জায়গাতে বসতে একটা মানুষ অভ্যস্ত, অথবা ওখানে যেটি সেটআপ থাকে ওটি বাসায় থাকে না, সেক্ষেত্রে আসলে কি করণীয়? বড় বড় কোম্পানিগুলো এখানে দেখি আর্গোনমিক কনসালট্যান্ট রাখে এবং তাদের যে আর্গোনমিক সেটআপ তারা যেখানে কাজ করে তার উপরেও অনেক পয়সা খরচা করে। টেবিলের স্পেসিফিকেশন আছে, চেয়ারের স্পেসিফিকেশন আছে, শরীর থেকে স্ক্রিনের কতখানি দূরত্ব সেই সেই অনুযায়ী তারা টেবিল চেয়ার বিক্রি করে এবং তাতে অনেক খরচা হয়। তো এইগুলো আমরা বাসায় বসে অনেকখানি কিন্তু মেনটেন করতে পারি। যেরকম
আমি যখন বসে আছি তখন খেয়াল রাখতে হবে যে আমার শির দাঁড়া যেন পুরো সোজা থাকে, মেরুদণ্ড। আমি যদি ঝুঁকে যাই তখন আমার পেশির কাজ বেশি করতে হয়। মাথা সোজা রাখতে হবে যদি আমি কম্পিউটারে কাজ করি অথবা যদি লেখালেখিরও কাজ করি, তাহলে যেন মাথাটা মানে সাইড অ্যাঙ্গেল বলে, যে চোখের যে দৃষ্টির যে লাইন সেইটা যেন 20 ডিগ্রির বেশি যাতে নিচে না হয়। তো কেউ যদি কম্পিউটারে কাজ করে তাহলে তার একটা সহজ উপায় হচ্ছে যে তার কম্পিউটারের মনিটরটা তুলে দেওয়া, উঁচু করে দেওয়া, যাতে আমাকে ঝুঁকে কাজ করতে না হয়। আরেকটা হতে পারে যারা ল্যাপটপে কাজ করে, এবং প্রায়শই ল্যাপটপে লোকজন কাজ করেন আজকাল, তো তাহলে ল্যাপটপটাকে একটু উঁচু করে দেওয়া। সেই রকম সময়ে আবার খেয়াল রাখতে হবে যে কবজির যে পজিশন, রিস্টের যে পজিশন, সেই রিস্টটা যেন নিউট্রাল থাকে। যদি কবজিটাকে খুব বেশি উঁচুতে তোলা হয় তাহলে আবার কবজিতে অসুবিধে হবে। তার তার কমন অসুবিধা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম, কখনো কখনো বেশি দিন হলে টেনিস এলবো হয়ে যায়। কাজেই যদি আমি ল্যাপটপটাকে তুলে দিই, হয়তো আমাকে একটা এক্সটার্নাল কিবোর্ড, একটা এক্সটার্নাল মাউসে আমাকে মাউস ব্যবহার করতে হবে। আরেকটা আরেকটা ব্যাপার, আরেকটা মানে অপশন আছে, সেটা হচ্ছে যে ল্যাপটপটাকে আমি যদি তুলে না দিয়ে একটুখানি যদি টিল্ট করে দিই, তাহলে হয়তো রিস্টটাকে একটু এক্সটেন্ড করে কবজিটাকে একটু তুলে হয়তো সেম কিবোর্ড ব্যবহার করা যেতে পারে। তো আর যেটা করতে হবে, হাত দুটো যেন আমাদের সাপোর্টে থাকে, কোনোই দুটো না হলে শুধু আঙুলের ওপরে জোর পড়ে আর পুরো কাঁধ থেকে কোনোই থেকে পুরো হাত ফোরার মধ্যে ঝুলে থাকে, তাইতে আবার সেই ওজনটা কাঁধের ওপর এবং ঘাড়ের ওপর পড়ে। তো সোজা হয়ে বসা, হাঁটু যাতে বেশি ভাঁজ না থাকে, যখন আমরা বসবো চেয়ারে যেন পুরো ঢুকে বসি। অনেকেরই আমাদের অভ্যেস হচ্ছে যে একদম চেয়ারের সামনে এগিয়ে এসে ঝুলে পড়ে বসি, তাতে কোমরের উপর চাপ বেশি পড়ে, হিপ জয়েন্টে অসুবিধা, হিপ জয়েন্টও না, হিপের যে মাংসপেশি তাইতে চাপ পড়ে অনেক সময়, ওখানে যে ইম্পর্টেন্ট নার্ভ আছে সায়াটিক নার্ভ, সেই নার্ভের উপরে চাপ পড়ে, এই অসুবিধেগুলো হয়। পাটাও যেন পুরোপুরি ফ্ল্যাট থাকে, হাঁটু যদি খুব বেশি ভাঁজ হয় 90 ডিগ্রির বেশি তাহলে অসুবিধে আছে, কোনোই যাতে 120 ডিগ্রির বেশি ভাঁজ না হয়। এই ধরনের জিনিসগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি সারাদিন বসে থাকি, শুনতে ভালো লাগে যে সারাদিন বসে আছে, সারাদিন আরামে আছে, কিন্তু আমরা যখন বসে থাকি তখন কিন্তু আমাদের শিরদাঁড়া, মেরুদণ্ডের মাংসপেশি সবসময় কাজ করে। মানে ধরে নিই আমরা যে একজন ভালো অ্যাথলিট যার স্ট্যামিনা খুব বেশি, ধরে নিন ম্যারাথন রানার, সে 40 কিলোমিটার ম্যারাথন দৌড়ে নেবে 2.5 ঘন্টায়। 2.5 ঘন্টার পরে কিন্তু সে বিশ্রাম নিচ্ছে। আমি যখন কম্পিউটারে কাজ করতে আসছি বা আমি যখন লেখালেখির কাজ করছি, আমি কিন্তু 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বসে থাকছি, এবং এই যে আমার মেরুদণ্ডের যে পেশি সেইগুলো কিন্তু 6 ঘন্টা কাজ করছে। এই যে 6 ঘন্টা কাজ করার, তার জন্য আমাদের পেশিগুলো তৈরি নয়। তো তাতে কি হয়, তাহলে তাদের ওভারলোড হয়ে যায়, তখন তারা আর কাজই করে না, তখন আমরা ঝুলে পড়ি। আর যেই ঝুলে পড়ি তখন যেসব পেশির, যেসব টিস্যুর ওপর চাপ পড়ার কথা নয়, যাদের লোড নেওয়ার কথা নয়, তাদের উপর হয় চাপ পড়ে আর নয়তো তাদের উপর টান পড়ে, মানে কম্প্রেশন অথবা ট্র্যাকশন। এবং এর থেকেই আমাদের ওই যে নার্ভের থেকে রেডিয়েটিং পেন হয়, ডিস্কের অসুবিধে হয়, এগুলো সব ওভারলোডের প্রবলেম। তো এর জন্য আমাদের কি করতে হবে, দুটো কাজ। 1 নম্বর হচ্ছে যে সময়ে সময়ে উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়ান, 20 সেকেন্ডের একটা ব্রেকও যথেষ্ট। আর 2 নম্বর হচ্ছে জল খেতে হবে খুব বেশি। তো দিনে কমসে কম 3 লিটার যদি ওয়াটার ইনটেক আমরা রাখতে পারি, তাহলে অনেকটা এই অসুবিধাগুলো কম হয়ে যায়। এটি তো আপনি বলছিলেন আসলে যে যারা অফিস ওয়ার্ক বা এই মুহূর্তে যারা কাজ করছেন বাসায় বসে, কিন্তু একই জিনিস তো আসলে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা দীর্ঘক্ষণ বসে হয়তো কোনো অ্যাসাইনমেন্ট করছেন, অথবা দীর্ঘক্ষণ বসে তারা সারাদিন বসে ক্লাস করে এসে রাতে আবার বসে পড়ছেন, তো তাদেরও তো এই একই সমস্যা হতে পারে। অবশ্যই হতে পারে। আমাদের প্রচুর ছাত্রছাত্রীকেও আমরা দেখি, বলে সে যে স্যার ঘাড়ে ব্যথা করছে। ঘাড়ে ব্যথাটা সবার আগে শুরু হয় দেখি, কোমরে ব্যথা করছে বা আপার আপার ব্যাকে ব্যথা হয়। তখন আমি জিজ্ঞেস করি যে পড়াশুনো করো, কি পড়াশুনো করো? আমার স্টুডেন্টরা আবার সবাই যে পড়াশুনো করে ঘাড়ে ব্যথা হয়েছে তা নয়, অনেকে পাবজি খেলেও ঘাড়ে ব্যথা হয়েছে, তারা মোবাইলে গেম খেলে, সারা রাত গেম খেলে। তো এই যে ঝুঁকে ঝুঁকে আজকালকার প্রজন্ম, মানে আমাদের থেকে যারা হয়তো 20 বছর 22 বছরের যারা ছোট, তারা সারাদিনই মোবাইলের মধ্যে ঢুকে বসে আছে, এবং তার যে পোস্টার সেটা এত অ্যাবনর্মাল পোস্টার, এইরকম ভাবে তারা
বসে মোবাইল দেখে। তো যে কোনো পরিস্থিতিতে যদি বসে কাজ করতে হয়, খেয়াল রাখতে হবে যাতে শিরদাঁড়া সোজা থাকে। দরকার হলে একটা তোয়ালে রোল করে কোমরে লাগিয়ে দিন সাপোর্টের দরকার হলে, আর হাত দুটো যাতে সাপোর্টেড থাকে। তো অনেকে এসে বললো যে স্যার আমার তো চেয়ার টেবিল নেই, আমি মেসে থাকি, আমি কি করে সোজা হয়ে বসবো? চেয়ার টেবিলেরও দরকার নেই, বিছানাতেও যদি বসেছেন হয় একটা ছোট টুলের ব্যবস্থা করুন, আর না হলে বাড়ি যে যাতায়াত করেন তার জন্য একটা ট্রাঙ্ক নিশ্চয়ই আছে, সুটকেস নিশ্চয়ই আছে, সেইটার উপর রেখে পড়ুন। হ্যাঁ, তো কোনো না কোনো ভাবে উঁচু করে আর হাতটাকে সাপোর্ট করে। যেমন ধরুন মোবাইল কেউ যদি এইরকম করে ব্যবহার করে, সাধারণত লোকে কি বলে যে মোবাইলটাকে এমনি করে তুলে ব্যবহার করুন, কিন্তু সেটা আবার খুব অ্যাবনর্মাল পোস্টার। মানে চাইলেও এইরকম করে আমি বেশিক্ষণ মোবাইল তুলে ধরে রাখতে পারবো না। তো এর একটা ট্রেড অফ হলো, মানে একটুখানি কম্প্রোমাইজই হলো, যে এরকম করে হাতের মধ্যে ঠেকা দিয়ে এইরকম করে যদি মোবাইলটাকে দেখেন, সব থেকে ভালো হচ্ছে যদি কোনোটাকে কোনোভাবে সাপোর্ট দিতে পারেন, কোনো সোফার মধ্যে অথবা পা তুলে বসে পায়ের ওপরে। হ্যাঁ, যেমন তেমন ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ঘাড়ের ওপরে লোড কমাতে হবে। আমার হাতের ওজনটা সাধারণভাবে হাত থেকে ঘাড়ে যায়, ঘাড় থেকে শির দাঁড়ায় যায়। এবার হাতটাকে আমি যত দূরে রাখবো শরীর থেকে, তত ঘাড়ের মধ্যে ব্যথা হবে। তো যে কোনো ভাবে আপনি যদি পড়াশুনো করেন, মানে কাজ থেকে কাজ আলাদা করছি না, আপনি হয় কম্পিউটারে কাজ করেন, না মোবাইল নিয়ে কাজ করেন, অথবা বই খাতা নিয়ে কাজ করেন, লেখালেখি পড়াশুনো করেন, এই তিনটে যে কোনো পরিস্থিতিতে শির দাঁড়া সোজা রাখুন, কনুইয়ে সাপোর্ট দিন, আর আর সময়ে সময়ে রেস্ট নিন। এই কাজগুলো করতে পারলে আপনার ঘাড়ে ব্যথা বহুলাংশে কমে যাবে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে যে এই লকডাউনে যারা বাইরে বেরোতেন তারা আর বাড়ি থেকে বেরোতে পারছেন না, এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের সূর্যের আলোর এক্সপোজার কমে যাবে। ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব এতে জনগণের একটা অংশে সিগনিফিকেন্টলি হবে। তো তারা যদি এটাকে খেয়াল রেখে দিনের মধ্যে 15 মিনিট থেকে আধ ঘন্টা কোনো না কোনো ভাবে নিজের গায়ের মধ্যে রোদ লাগাতে পারেন, তাহলে তাদের পক্ষে এটা খুব সুবিধাজনক হয়। কারণ আমরা জানি ভিটামিন ডি কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে নানা রকম ব্যথা বেদনা, রেডিয়েটিং পেন বা অদ্ভুত অদ্ভুত ব্যথা, যার সাধারণত কোনো ডায়াগনোসিস পাওয়া সম্ভব হয় না, সেইগুলো অনেক সময় ভিটামিন ডির অভাবে হয়ে যাচ্ছে। সঙ্গে ফ্রেশ খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না, তো ভিটামিনের অভাব হয়ে যাচ্ছে, ভিটামিন সি এরও তাই। সেই দিকে একটু নজর রেখে কেউ যদি খাওয়া দাওয়াতেও একটুখানি মনোযোগ দেন, তাহলে আমার মনে হয় যে অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে। সেক্ষেত্রে আসলে আমরা যেটি বুঝলাম যে একই দিকে তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, তার পশ্চার গুলো ঠিক রাখতে হবে এবং তার ফুড হ্যাবিট গুলো ঠিক করতে হবে আসলে, তাহলেই সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারেন। সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে মনিটর থেকে যে কথাটা আপনি বলছিলেন একটু দূরে অথবা বসার যে ব্যাপারটা, আপনি তো বললেন যে হাত সাপোর্ট একটি ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে তার চেয়ার টেবিল অথবা যে ডিস্টেন্সের যে ব্যাপারটি, এটি আসলে কিরকম হতে পারে? আপনি যদি দেখেন তাহলে এর স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে। গাইডলাইন হচ্ছে মনিটর থেকে চোখের ডিস্টেন্স হবে 1.5 থেকে 2 ফুট, 18 থেকে 24 ইঞ্চি। চোখের যে সাইড অ্যাঙ্গেল, যে হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলে আমরা স্ক্রিনটা দেখছি সেটা 20 ডিগ্রি হতে হবে। আমাদের হাত সাপোর্ট হতে হবে, কোনোইটা 120 ডিগ্রির বেশি ভাঁজ হওয়া চলবে না। আমাদের যে কবজি সেটা নিউট্রালে থাকতে হবে। থাই অবধি পুরো, মানে কোমর থেকে থাই অবধি সাপোর্টে থাকতে হবে, পিঠে সাপোর্ট থাকতে হবে, ঝুলে থাকলে চলবে না। হাঁটু মোটামুটি 90 ডিগ্রি, আর পায়ের পাতাটা পুরোটা সাপোর্টে থাকতে হবে। তো এইগুলো আপনাকে, আপনার যদি একটা আর্গোনমিক স্টেশন থাকে তাহলে তো খুব ভালোই, আপনার যদি অফিস একটা বাড়িতে বানানো থাকে। কিন্তু যদি না থাকে, ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট করে এগুলো করাই যায়। যেমন আমি যদি ল্যাপটপের হাইটটাকে উঁচু করে দিই, ল্যাপটপের তলাতে আমি যদি একটা বাক্স ঢুকিয়ে দিই, কি যদি বাক্স না পাওয়া যায়, পুরোনো নিউজ পেপারই খানিকটা যদি ঢুকিয়ে দিই, তাহলে আমাকে হয়তো অতটা ঝুঁকতে হবে না, তুলে আমি রাখতে পারবো। চেয়ার, যদি আমার চেয়ারের হাইট খুব কম হয়ে যায়, আমি চেয়ারের উপর একটা চেয়ার রেখে কি কুশন রেখে আমি ব্যবস্থা করতে পারি। পায়ের মধ্যে পাটা যদি হয় ঝুলে থাকছে বা ঠিকঠাক পজিশনে থাকছে না, তাহলে আমি হয়তো তলায় সেরকম একটা চটি পরে ফেললাম, কি একটা
পিড়ি কি একটা কুশনের ব্যবস্থা করলাম, চেয়ার টেবিল যদি ঠিকঠাক না পাই হয়তো ডাইনিং টেবিলে বসলাম, হয়তো অন্য এমন কোনো জায়গায় বসলাম যেটাকে একটু উঁচু করে দেওয়া যায়। তো যেহেতু আমরা এখন এইরকম এম করছি না যে আমাদের একটা ঝাঁ চকচকে অফিস বাড়িতে দরকার, আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস একটা অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করছি যাতে আমাদের শরীরের উপর লোডটা কম পড়ে, এবং আমরা আশা করব যে উপরওয়ালার কল্যাণে 1-1.5 মাসের মধ্যে হয়তো এই জিনিসটা বন্ধ হয়ে যাবে, আমরা হয়তো আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারবো। তো এই স্পেসিফিকেশন গুলো খেয়াল রেখে ঘাড়ের পজিশন, হাতের পজিশন, মনিটরের সঙ্গে দূরত্ব, মনিটরের সঙ্গে অ্যাঙ্গেল, এই স্পেসিফিকেশন গুলো খেয়াল রেখে আমরা যদি নিজেদের সাধারণ বুদ্ধি লাগিয়ে একটুখানি অ্যাডজাস্টমেন্ট করতে পারি তাহলেই অনেকখানি কাজ হয়ে যাবে। হয়তো 100% হবে না, কিন্তু 80 থেকে 90% পোস্টার কারেকশন আমরা বাড়ির সাধারণ বাড়িতে যা যা অ্যাভেলেবল আছে, চেয়ার টেবিল এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করে ফেলতে পারি। সেটি আমাদের সঙ্গে আসলে ইতিমধ্যে অনেক দর্শকই যুক্ত হয়েছেন এবং ওনারা আমাদের প্রোগ্রামগুলো দেখছেন এবং ওনারা আপনাকে স্পেশাল থ্যাঙ্ক জানিয়েছেন। বিশেষ করে মিস্টার বিধায়ক, উনি ত্রিপুরা থেকে আমাদেরকে দেখছেন এবং উনি আপনাকে ওয়েলকাম জানিয়েছেন, স্পেশাল থ্যাঙ্ক দিয়েছেন। ডক্টর বিধায়ক আমাদের প্রিয় ফিজিওথেরাপিস্ট একজন। জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আঞ্জুমারা এবং আরো অনেক দর্শক রয়েছেন, তারা সকলেই আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিয়েছেন যে এত মূল্যবান সময় দিয়ে আসলে আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। জি, যেমনটি বলছিলেন যে আসলে অনেকগুলো প্রবলেম বা অনেকগুলো কারণ, কিন্তু যদি তারপরও কারো এ ধরনের প্রবলেম হয়ে যায়, মানে সে যদি ঘাড়, কোমর অথবা হাঁটু ব্যথা আক্রান্ত হয়ে যায় এই কারণে, তো সেক্ষেত্রে তার কি করণীয়? যদি এই সময় না হতো অন্য সময় হতো তাহলে আমি বলতাম যে যে কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান। এখন তো সেইটা হয়তো সম্ভব নয়, তো অনেক কিছু ছোটখাটো এক্সারসাইজ আমরা বাড়িতেই করতে পারি। যেরকম সব থেকে সাধারণ কমন যে অসুবিধা সেটা হচ্ছে ঘাড়ে ব্যথা, তাই না? তো ঘাড়ে ব্যথার জন্য নিজে নিজে যে এক্সারসাইজগুলো করা যায় সেটা হচ্ছে ছোটখাটো 2-1টা স্ট্রেচ করা যায়, আইসোমেট্রিক এক্সারসাইজ যেগুলো আমরা বছরের পর বছর ধরে দিয়ে আসছি, মানে প্রাগৈতিহাসিক যুগ থেকে প্রায় সেগুলো করা যায়। হয়তো খুব সব থেকে এফেক্টিভ এক্সারসাইজ নয়, কিন্তু সেটা আমাদের অভ্যেসের মধ্যে রয়ে গেছে। চিনটাক এক্সারসাইজ যাকে বলে, সেই চিনটাক এক্সারসাইজ করতে পারি। আর ঘাড়ের পেছনে একটা রোল আমি ছোট ছোট দেখাই তাহলে। 1 নম্বর হচ্ছে যে ঘাড়ের যদি একদিকে ব্যথা, সবার আগে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে এইদিকের পেশিটাকে সাপোর্ট করে এখানে যদি আমরা হালকা করে একটুখানি চাপ দিই, তাহলে এখানকার যে পেশির যে টেনশন সেইগুলো কম হয়ে যায়। আমরা এক কথায় এটাকে সেলফ মায়োফেশিয়াল রিলিজ বলতে পারি। যদি বেশি এখানে ব্যথা হয় তাহলে আমরা এটাকে স্ট্রেচ করতে পারি, ঘাড়টাকে একদিকে কাত করে আমরা এইখানে স্ট্রেচটাকে অনুভব করতে পারি। যদি দরকার হয় তাহলে মাথা দিয়ে হাত দিয়ে হালকা করে টানও দেওয়া যেতে পারে, অথবা অন্য হাতটাকে যদি আমরা পেছনের পকেটের দিকে রাখি তাহলেও টানটা বেড়ে যায়। এবং তারপরে আমরা যদি আরেকটু স্ট্রেচ করি, খেয়াল রাখবেন এটা খুব বেশি জোর দিলে আবার ঘাড়ে লেগে যাবে। তো এইগুলো হচ্ছে দুটো স্ট্রেচ। আচ্ছা, অনেক সময় একটু মানে হয়তো 35-40-45 বছর বয়সে ঘাড়ের এত বছর ধরে ঘাড়ের প্রতি আমরা যত্ন নিই না বলে ঘাড়ের যে ডিস্ক তার একটু অসুবিধে হয়ে যায়। তো তার জন্য সব থেকে সহজ এক্সারসাইজ হচ্ছে চিনটাক এক্সারসাইজ, মানে ঘাড়টাকে সোজা করে পেছন দিকে টান। আমি হয়তো একটুখানি লেফট প্রোফাইলে চলে যাই তাহলে হয়তো বোঝা যাবে যে টান দেবেন আর লুজ ছেড়ে দেবেন। যদি ডিস্কের অসুবিধে হয় তাহলে প্রথম এক্সারসাইজ এইটাই দেয়া হয়, তাইতে ডিস্কটা ভেতর দিকে ঢুকে আসে। আর পরের কথা হচ্ছে যে আইসোমেট্রিক তো আমরা দিয়েই আসছি, এদিকে চাপ দেওয়া বা এদিকে চাপ দেওয়া, এগুলো আইসোমেট্রিক এক্সারসাইজ করতে পারেন। চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দেবেন। খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই, হালকা ধরে নেন, 1/2 কেজি থেকে 1 কেজি ওজনের চাপ দিলেই চলবে। এতে যেটা হয়, এখন রিসেন্ট স্টাডি বলছে যে আমাদের শরীরের মধ্যে তো নিজস্ব পেন কিলার আছে। এক রকমের পেন কিলারের নাম হচ্ছে এন্ডোক্যানাবিনয়েডস। ক্যানাবিস যেটাকে মানে ক্যানাবিস হচ্ছে বেসিক্যালি গাঁজা। তো গাঁজার একটা পেন কিলিং প্রপার্টি আছে।
আমেরিকার বহু রাজ্যে নাকি গাঁজা এখন পেন কিলার হিসেবে ব্যবহার করতেও দিচ্ছে, তো মেডিকেল মারিজুয়ানা বলে। তো এন্ডোক্যানাবিনয়েড রিলিজ হয় আপনি যখন এইরকম করে আইসোমেট্রিক কন্ট্রাকশন করেন। তো ঘাড়ের ব্যথার জন্য এই বেসিক এক্সারসাইজ গুলো করতে পারেন। আরো অনেকই এক্সারসাইজ আছে, আপনি কোনো না কোনো ভাবে মানে বেসিক্যালি মুভমেন্ট করতে হবে। আমি যেটা মনে করি যে আমাদের শরীর বানানো হয়েছে গাছ হয়ে বসে থাকার জন্য না, নড়াচড়ার জন্য। নড়াচড়া না করলেই এই ধরনের অসুবিধাগুলো হয়। হাঁটুর জন্য সেই হাঁটুর হালকা আইসোমেট্রিক এক্সারসাইজ করা যেতে পারে। হাঁটুকে হাওয়ায় রেখে মানে পা ঝুলিয়ে বসে পা সোজা করা, পা ভাঁজ করা জাতীয় এক্সারসাইজ করা যেতে পারে। ছোটখাটো স্ট্রেচিং করা যেতে পারে। কোনো না কোনো মুভমেন্ট যদি একজন করতে থাকেন, জোর দিয়ে প্রেশার দিয়ে, বেশি লোড দিয়ে না, হালকা যদি কোনো মুভমেন্ট করতে থাকেন, তাহলেই মেজর বেনিফিট গুলো হয়ে যাবে। স্ট্রেচিং, আইসোমেট্রিক্স এবং হালকা মুভমেন্ট। ঘরে বসে বলতে গেলে সেফলি এই এক্সারসাইজ গুলো করাই যায়। সেক্ষেত্রে অনেকে যেমন কিছু পেইন হলে একটু গরম শেক দেওয়ার চেষ্টা করেন, এটি আসলে কত ঠিক বলে আপনি মনে করেন? গরম শেক এই ধরনের ব্যথায় কোনো অসুবিধা কিছু নেই, গরম শেক দিতেই পারেন। বাড়িতে আমরা যতটুকু শেক দিই তাইতে যে খুব কোনো অসুবিধা, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তা নেই। খুব যদি গরম দিয়ে দেন তাহলে লোকালি ওখানে একটু ফোসকা পড়ে যেতে পারে, এই অবধি। আমরা বলি যে মানে সাধারণত বলা হয় অ্যাকিউট ইনজুরিতে হঠাৎ লেগে গেলে প্রথম 2-3 দিন গরম শেক না দেওয়াই ভালো। আর এই ধরনের অসুবিধা যেগুলোতে নাকি সাডেন হিস্ট্রি অফ ইনজুরি নেই, সেইখানে আমরা গরম শেক দিতেই পারি, অসুবিধা কিছু নেই। কিন্তু তাতে খুব যে বেনিফিটও হবে তাও হয়তো না। সেটি দর্শক আমরা জানতে পারছিলাম আসলে কিছু কমন সিমটম যেগুলো আমরা বাসায় থাকতে থাকতে এই মুহূর্তে ফেস করছি। কিছু ব্যথা তো আমরা আসলে যেটা অনেকেই মনে করি যে হয়তোবা একটু বয়স হলে এটা বোধহয় হবি, ব্যাপারটা কিন্তু আসলে এরকম নয়। মানুষের যে ব্যথা হবি কোনো কথা নেই। আপনি দেখবেন অনেক মানুষ আছে যাদের একটু এইজ হয়ে গিয়েছে, হয়তোবা 60-65 গিয়েও তাদের কোনো ব্যথা নেই। আবার অনেকে 20-25 অথবা 30-তে গিয়েই তারা প্রচন্ড বিভিন্ন ধরনের জয়েন্ট ব্যথায় ভুগছেন। তো সবগুলো ব্যাপারটি আসলে সচেতনতার ব্যাপার, এবং আপনি আসলে আপনার জীবনটাকে কিভাবে কাটাচ্ছেন, আপনার পশ্চার গুলো কিভাবে মেনটেন করছেন, আপনার বডির প্রতিটা জয়েন্টকে আসলে কিভাবে ইউজ করছেন, সবকিছুর উপর নির্ভর করে আসলে আপনার এই মেকানিক্যাল পেইন গুলো বিশেষ করে তৈরি হয়। তাই আসলে সচেতনতার বিকল্প নেই, আর সচেতন হওয়ার জন্যই আসলে আমাদের এরকম আয়োজন, এবং আমরা আসলে এই জন্যই এই মেকানিক্যাল কজগুলো নিয়ে আসলে বেশি কথা বলি, যাতে আমরা আসলে সচেতন হতে পারি। কারণ সচেতনতাই মেকানিক্যাল কজগুলো থেকে বা এই ধরনের ব্যথাগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে। জি, আমরা আসলে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিচ্ছিলেন। আমরা মনে করি আমাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সকলেই অনেক উপকৃত হয়েছেন। একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম আপনার স্পেশালিটি। আমরা জানি যে ড্রাই নিডলিং নিয়ে, তো অনেকেই আসলে আমরা যারা আমাদের প্রফেশন রিলেটেড আমরা ড্রাই নিডল সম্পর্কে বেশ জানি বা প্র্যাকটিস করে থাকি, বাট অনেকেই ড্রাই নিডল সম্পর্কে জানেন না। অনেকে এটাকে বলেন সুই ফুটানো বা বিভিন্ন ভাবে এটাকে বলার চেষ্টা করেন। তো আসলে একটু যাওয়ার আগে শেষ মুহূর্তে ড্রাই নিডল সম্পর্কে কিছু বলবেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ। আচ্ছা, ড্রাই নিডল একটা টুল। হ্যাঁ, একটা যেরকম আমরা অন্য টুল ব্যবহার করি, আমরা হয়তো ইলেকট্রোথেরাপিরও টুল ব্যবহার করি, এক্সারসাইজ দেওয়ার জন্য নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করি। তো ড্রাই নিডলিংও তার থেকে বেশিও নয়, কমও নয়। আমরা যে জায়গাটা হাত দিয়ে ডাইরেক্টলি পৌঁছতে পারছি না, সেইটা আমরা নিডল দিয়ে পৌঁছই। তো ড্রাই নিডলিং এর শুরু হয়েছিল বহু আগে, মানে 1800 বোধহয় কিছু সালে। হ্যাঁ, তারপরে 1914-15 সালেও ড্রাই নিডলিং নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বইপত্র বেরিয়েছিল। তো রিসেন্টলি ড্রাই নিডলিং আবার পপুলার হয়ে গেছে, এবং এই যে 19 শতকের কথা বলছি বা 20 শতাব্দীর কথা বলছি, সেই সময় কিন্তু ড্রাই নিডলিং বললেই লোকের মনে যেটা আসে সেটা হচ্ছে আকিপাংচার। তো 19 শতক বা 20 শতকে কিন্তু আকিপাংচার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আসার আগেই ড্রাই নিডলিং এর আবির্ভাব হয়।
তারপরে আমেরিকার একজন প্রেসিডেন্ট নিক্সন যখন চায়নায় গেছিলেন, তার সঙ্গে যারা রিপোর্টার ছিল তারা আকিপাংচার দেখে আসে, এবং তারপর আকিপাংচার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ভয়ঙ্কর পপুলার হয়ে যেত। ড্রাই নিডলিং ব্যাপারটা কি? ড্রাই নিডলিং হচ্ছে যে আমরা ছোট নিডল শরীরের মধ্যে প্রবেশ করাই। কোথায়? প্রাইমারিলি ট্রিগার পয়েন্টে। ট্রিগার পয়েন্ট ব্যাপারটা কি না, আমরা যখন একটা মাসেলকে ভুলভাবে অথবা বেশি কাজ করাই, তখন সেই মাসেলের কিছু জায়গা টাইট হয়ে যায়, সহজ করে বলতে গেলে। তার আরো একটা ইলেকট্রোফিজিওলজিক্যাল দিক আছে, বাট সাধারণত ওই মাসেলের কিছু পেশির যে ফাইবার, সেগুলো একটা গুটি পাকিয়ে যায়, ওদের বলে ট্রিগার পয়েন্ট। তো নিডলটা ওইখানে পৌঁছতে পারলে ওখানে একটা ইমিডিয়েট রিলিজ হয়, তো সেটাকে ট্রিগার পয়েন্ট রিলিজ বলে। আরো নানা পদ্ধতি আছে ট্রিগার পয়েন্ট রিলিজে। ড্রাই নিডলিং এ যেটা হয় সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে হয়ে যায় এবং ওই অবধি নিডলটা পৌঁছে যায়। ট্রিগার পয়েন্ট আলাদাভাবে আমি যদি টেনিস এলবো ট্রিগার পয়েন্ট হাতে করে রিলিজ করতে চাই, আমি করতেই পারি, কিন্তু নিডল হলে আমি একদম সেই মাসেলের মধ্যে পৌঁছে যেতে পারি। তো এই ট্রিগার পয়েন্টের ইমিডিয়েট রিলিজ হয়। এই যে শরীরের নিজস্ব পেন কিলার বলছিলাম, ড্রাই নিডলিং ঢোকালে শরীর নিজস্ব পেন কিলার সঙ্গে সঙ্গে অনেকখানি ছেড়ে দেয়, তো সেই জন্য একটা ইমিডিয়েট পেন রিলিফও হয়। তারপরে আরো কিছু হিলিং এর উপর ইমপ্রুভমেন্ট, হিলিং হয়, কর্টিসল রিলিজ হয়, বডির নিজস্ব স্টেরয়েড রিলিজ হয় ড্রাই নিডল করতে পারলে, ঠিকঠাক করতে পারলে। রিসেন্ট স্টাডি বলছে যে ড্রাই নিডলিং এ নাকি স্পাস্টিসিটিও কম হয়, তাই নিয়ে একজন ভদ্রলোক ডিএনএইচএস বলে একটা জিনিস কপিরাইটও করে ফেলেছেন। তো বেসিক্যালি নিডল হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা টুল, যেটা একজন ফিজিওথেরাপিস্ট তার প্রাজ্ঞতা ব্যবহার করে শরীরের উপর নানা রকম ইমপ্রুভমেন্ট আনতে পারেন। তো এটা মানে অনেকে মনে করেন যে ছুঁচটার মধ্যে নাকি কোনো ওষুধ আছে নাকি, বা নিডলটার কোনো স্পেসিফিকেশন আছে নাকি, কিন্তু আসলে ওটা নিডলটা হচ্ছে একটা বেসিক টুল, যে ফিজিওথেরাপিস্ট সেই নিডলটা ব্যবহার করছেন, তার হাতের যে স্কিল এবং তার থেকেও বেশি সেই হাতের পেছনে যে মাথা আছে, সেই মাথার যে ব্যবহার, সেইটা ঠিকঠাক করতে পারলে নিডলে ওয়ান্ডারফুল রেজাল্ট পাওয়া যায়। রিস্কও আছে। আমি যদি কমন সেন্স বলে, আমি যদি সেই নিডলটাকে যদি আমি আমার ফুসফুসের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে মানে রেয়ার কেসের লোকে মারাও গেছেন। তো সেই অনুযায়ী কমন সেন্স এবং আমাদের ফিজিওথেরাপিস্টদের যে অ্যানাটমি ফিজিওলজির যে নলেজ, সেইটা ব্যবহার করে প্রপার প্রশিক্ষণের পরে নিডল ব্যবহার করতে পারলে নিডল অনেকটা হচ্ছে একটা এসকালেটর অথবা লিফটের মতো, যে আমি আধ ঘন্টা ধরে প্রতিদিন 3-4 দিন ধরে সেশন দিয়ে পেশেন্টকে যে জায়গায় দাঁড় করাতে পারছিলাম, হয়তো একটা সেশনে আমি সেই জায়গায় পেশেন্টকে এনে দিতে পারছি। তো সেইটা হচ্ছে আমার ড্রাই নিডলিং এর বেনিফিট। ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে দর্শকদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। সুস্থ থাকুন আর মুভ করতে থাকুন, বসে থাকবেন না, পোস্চারের দিকে খেয়াল রাখুন, আর ওয়াটার ইনটেক খেয়াল রাখবেন। দিনে 3 লিটার ওয়াটার ইনটেক অবশ্যই জরুরি। আর দেখতে থাকুন physionews24.com। থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যেখানে আসলে আমাদের সঙ্গে ব্যাঙ্গালোর থেকে যুক্ত ছিলেন একজন চিকিৎসক এবং উনি কথা বলছিলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, বিশেষ করে এই মুহূর্তে আমরা যখন ঘরে আছি এবং ঘরে আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে। আমরা আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং কিছু ইনফরমেশন পেয়েছেন, যেগুলো দিয়ে হয়তো বা ব্যথা মুক্ত থাকতে পারবেন এই সময়টি। তবু আবারও যাওয়ার আগে শেষ মুহূর্তে বলে দিই, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ রইল।